এবার জানাবো খবরের বিস্তারিত, সাথে আছে রেদওয়ান আহমেদ। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের 1 বছর পূর্ণ হলো আজ। বছর জুড়ে আলোচনায় ছিল নির্বাচন ও সংস্কার ইস্যু। এছাড়া মব সন্ত্রাস, খুন, সংঘর্ষ ও চাঁদাবাজি সামাল দিতে হিমশিম খায় সরকার। এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি সামলে উঠতে পারেনি সরকার। বিতর্ক রয়েছে ঢালাও মামলা নিয়ে। তবে এত কিছু ছাপিয়ে আশা দেখাচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা। জুলাই ঘোষণাপত্রের পর আসছে জাতীয় সনদও। কিছু অনিশ্চয়তাও দেখছেন বিশ্লেষকরা। এক ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে 2024 সালের 8ই আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেন সরকার প্রধানের। তারপর থেকে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে এনে সামনে এগিয়ে যাবার চেষ্টা করছে এই সরকার। আজ এই সরকারের 1 বছর পূর্ণ হলো। গত 1 বছরে এই সরকারের সফলতা কি আর ব্যর্থতাই বা কোথায়, আজকের বিশ্লেষণে থাকছে তার সবকিছুই। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। পরের দুদিন সরকারবিহীন ছিল দেশ। রাজপথ থেকে শুরু করে সংসদ ভবন, গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ও দখলে ছাত্র জনতার। যেন বিপ্লবী জনগণই দেশের অঘোষিত পাহারাদার। ভেঙে পড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি। দেশের সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তায় পেশাদারিত্ব বজায় রেখে কাজ করে যায় সেনাবাহিনী। এই অবস্থায় 8ই আগস্ট যাত্রা শুরু হয় অন্তর্বর্তী সরকারের। ফ্রান্স থেকে ফিরে রাষ্ট্রের হাল ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এতে যেন অনেকটা হাঁপ ছেড়ে বাঁচে বাংলাদেশ। সাধুবাদ জানায় ছাত্র জনতা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন। অন্তর্বর্তীকালীন সরকারের ওদিন রাতেই বঙ্গভবনে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। শপথ নেন অন্যান্য উপদেষ্টারাও। শুরু হয় এক ধ্বংসস্তূপ থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াই। যুদ্ধোত্তর একটা অবস্থা যেই সময়টা কাটে, সেই সময় আমরা ছিলাম। সেইখান থেকে দেখেন আমরা একটা স্ট্যাবল একটা জায়গায় এসেছি। জনগণ, বাংলাদেশের পলিটিক্যাল পার্টি এবং ইন্টারিম গভর্নমেন্ট, আমরা বলবো যে আমাদের অর্জন অনেক। শুরুতেই সরকারকে পড়তে হয় নানা প্রতিবন্ধকতায়। কার্যত পুলিশবিহীন দেশ, মব সন্ত্রাস ও বিশৃঙ্খলা, দাবি আদায়ে নানা আন্দোলন, অচল অর্থনীতি, দাপ্তরিক অসহযোগিতার মধ্যে ছিল গণহত্যা ও খুন-গুমের বিচারের চাপ। এরই মধ্যে বিচার সংস্কার ও নির্বাচনে গুরুত্ব দিয়ে এগিয়েছে সরকার। গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের বিচারের কাজ আসে সবার আগে। কয়েকশো মামলা হয় শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে। ধরা পড়েন সাবেক মন্ত্রী এমপিদের অনেকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয় শেখ হাসিনার বিচার কাজ। তবে অগ্রগতি নেই ভারত থেকে তাকে ফেরত আনার বিষয়ে। 1400 জনের মতো খুন হয়েছে, তার মধ্যে 15 জনের খুনের বিষয়ে ট্রায়াল হয়েছে। শেখ হাসিনার ট্রায়াল শুরু হয়ে গেছে। আমরা শেখ হাসিনাকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আনতে চাচ্ছি এবং আমরা বলছি যে তাকে এই ট্রায়াল ফেসই করতে হবে। সংস্কারেও 1 বছরে বেশ অগ্রগতি সরকারের। বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে 30টিরও বেশি রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্যে পৌঁছানোর চূড়ান্ত পর্যায়ে জাতীয় ঐক্যমত্য কমিশন। এখন অপেক্ষায় তাতে সই হওয়ার। সংশয় কেটেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। সরকারের ঘোষণার পর ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে পুরোদমে প্রস্তুতিতে ইসি। ডিসেম্বরের প্রথমার্ধে আসছে তফসিল। আমরা তো অনেক বছর ভালো ইলেকশন দেখি নাই, আমরা যাতে একটা ভালো ইলেকশন দেখতে পারি এবং সেই অনুযায়ী প্রিপারেশন হচ্ছে। অনেকগুলো কাজ অলরেডি আমরা নিচ্ছি। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এসেছে জুলাই ঘোষণাপত্র, যাতে গুরুত্ব পেয়েছে 71-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 24-এর অভ্যুত্থান, সংস্কার, বিচার এবং নির্বাচনের অভিপ্রায়। এতে অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি ও জুলাই শহীদদের ঘোষণা করা হয় জাতীয় বীর হিসেবে। জুলাই শহীদ ও আহতদের তালিকা করতে বেগ পেতে হয় সরকারকে। 775 শহীদ এবং প্রায় 14,000 আহত পরিবার পেয়েছে সহায়তা। গুরুতর আহতদের চিকিৎসায় পাঠানো হয় বিদেশে। ভঙ্গুর অর্থনীতিতে গতি এসেছে কিছুটা। বিগত সরকারের $400 কোটি বেশি বৈদেশিক ঋণ পরিশোধ করেছে অন্তর্বর্তী সরকার। একই সাথে রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে $30 বিলিয়ন। কমেছে মূল্যস্ফীতি, রেমিটেন্স বেড়েছে রেকর্ড পরিমাণ। তবে দ্রব্য মূল্যের লাগাম টানতে হিমশিম সরকার।
ব্যাংকিং সেক্টরে যেরকমভাবে লুটপাট হচ্ছিল, আমাদের বিনিয়োগ এটার উপরে যে নেতিবাচক প্রভাব পড়ছিল, এটা তো কিছুটা সামাল দেওয়া গেছে, যদিও এখনও আমরা ওই জায়গায় আসি নাই। স্বাধীন বিচার ব্যবস্থা শক্তিশালী করা, পুলিশের সংস্কার, সিপিসি ও সিআরপিসিতে পরিবর্তনও চোখে পড়ার মতো। বাতিল হয়েছে আগের সরকারের দমনমূলক সাইবার নিরাপত্তা আইন। মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা হয়েছে ইন্টারনেটকে। আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা সামাল দিয়ে উঠলেও বছরের বেশিরভাগ সময় ছিল নাজুক। মব সন্ত্রাস ছিল ভয়াবহ। খুন, সংঘর্ষ, ছিনতাই ও রাজনৈতিক সহিংসতাও কম নয়। চলে চাঁদাবাজি। এ নিয়ে বিতর্কের মুখে স্থগিত করা হয় কেন্দ্র বাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি। আছে সরকারের বিরুদ্ধে তরুণদের দল এনসিপিকে পৃষ্ঠপোষকতা দেওয়ার অভিযোগ। নিজেদের স্বার্থ নিয়ে একাধিকবার মুখোমুখি দাঁড়িয়েছিল বিভিন্ন রাজনৈতিক দল। সরকারের উদ্যোগে বারবার আলোচনায় সেই পরিস্থিতি অনেকটাই উতরে গেলেও সংঘাতে হতাহতের ঘটনা বিচলিত করেছে সাধারণ মানুষকে। এইরকম একটা রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করার পর সেই রাষ্ট্রটাকে সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করা খুব সহজ কাজ ছিল না। যে কেউ এই সময় দায়িত্ব গ্রহণ করলে তাদেরকে একটা কঠিন অবস্থার মোকাবেলা করতে হতো। আছে কূটনৈতিক সাফল্য। এক দেশ কেন্দ্রিক কূটনীতি থেকে বের হয়ে বিভিন্ন দেশের সাথে জনগণ কেন্দ্রিক সম্পর্ক তৈরিতে এগিয়েছে সরকার। ছিল সার্কের পুনরুজ্জীবিত করার চেষ্টা, আসিয়ানের সদস্য পদের জন্য তোড়জোড় এবং মধ্যপ্রাচ্যে সম্পর্ক উন্নয়নে তৎপরতা। একই সাথে চেষ্টা ছিল বিদেশি বিনিয়োগ আনার। দেশে বড় সম্মেলন করে সেই বার্তাও দেয়া হয় আন্তর্জাতিক ব্যবসায়ী মহলে। সবশেষ যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমানোয় এসেছে স্বস্তি। যদিও কি বিষয়ে সমঝোতা বা চুক্তি হয়েছে তা পরিষ্কার না করায় আছে সমালোচনা। আন্তর্জাতিক পর্যায়ে সবসময় তারা স্টেবিলিটি চায়, বিশেষ করে যারা ইনভেস্টর। একটা পন্থা যেটা আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই যে একটা নির্বাচিত সরকার আছে কিনা। তবে রোহিঙ্গা ইস্যু নিয়ে তেমন অগ্রগতি নেই। জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরতের প্রতিশ্রুতি এলেও মিয়ানমারের সাথে বৈঠকে আসেনি সমাধান। উল্টো এক বছরে ঢুকেছে 1.5 লাখের মতো রোহিঙ্গা। উদ্বেগ বাড়িয়েছে ভারতের পুশ ইনো। দ্বিপক্ষীয় চেষ্টা করেছি, ত্রিপক্ষীয় চেষ্টা করেছি, আন্তর্জাতিক পর্যায়ে আইসিজে, আইসিসি, এগুলো সবই ঠিক আছে। আমার মনে হয় সময় এসেছে যে নতুন কোনো অ্যাপ্রোচ তৈরি করা। বিগত সরকারের আমলে গুমের বিচার নিয়ে তৎপর সরকার। প্রায় 2000 অভিযোগ জমা পড়েছে গুম কমিশনে। খোঁজ মিলেছে একাধিক আয়নাঘরের। বেরিয়ে আসে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তথ্য। তবে এসেছে জুলাই হত্যাকাণ্ড নিয়ে মামলা বাণিজ্য এবং প্রতিহিংসা থেকে হয়রানির অভিযোগও। সরকারের বিভিন্ন সংস্থা ও দপ্তরের হয়েছে বেশ কিছু সংস্কার ও পরিবর্তন। বিতর্কিত কর্মকর্তাদের সরিয়ে বিভিন্ন দায়িত্ব দেয়া হয়েছে বঞ্চিত কিংবা অবহেলিতদের। জবাবদিহির মধ্যে এসেছে সরকারি বিভিন্ন দপ্তর। ঘুষ নেয়ার প্রবণতা বন্ধ না হলেও যে কোনো বিষয়ে মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করার সাহস তৈরি হয়েছে জনগণের মধ্যে। তবে এর নেতিবাচক প্রভাবও পড়েছে সমাজে। কয়েকজন উপদেষ্টার কার্যক্রম নিয়ে বিতর্কও সামনে এসেছে। মামলা বাণিজ্য, গ্রেপ্তার বাণিজ্য, জামিন বাণিজ্য ইত্যাদি এক ধরনের ব্যাপকভাবে সংগঠিত হয়েছে বা হচ্ছে, এখনো অভিযোগ আছে, অনেক ব্যর্থতা আছে, ঘাটতি আছে, সেটাও অস্বীকার করার কোনো উপায় নেই। বছর শেষে বেশ কিছু অনিশ্চয়তাও আছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি আছে আওয়ামী লীগ নিয়ে সরকারের সিদ্ধান্তের বিষয়ও। আমার তো প্রশ্ন, এইরকম একটা দলের নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার কতটুকু সহানুভূতি পেতে পারে। যত তাড়াতাড়ি রাজনৈতিকভাবে এই জিনিসটা দেখে সমাধানে যাবে, তত আমার মনে হয় আমরাও বুঝতে পারবো যে আচ্ছা এই পার্টির ভবিষ্যৎটা কি। ফেব্রুয়ারিতে নির্বাচন এবং ক্ষমতা হস্তান্তরের আগে আরও 6 মাস থাকছে অন্তর্বর্তী সরকার। এ সময়ে সংস্কার ও বিচারের আরও অগ্রগতির কথা বলছে সরকার। অন্তর্বর্তী সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। কিন্তু এই সরকারের হাত ধরেই গত 1 বছরে বাংলাদেশের যে অগ্রযাত্রা শুরু হয়েছে তাতে একমত বেশিরভাগ মানুষ। কিন্তু সেই যাত্রার ফলাফল পেতে অপেক্ষা করতে হবে লম্বা সময়। কারণ এই সরকারের নেয়া নানা দীর্ঘমেয়াদী উদ্যোগের সুফল কী আসে তার বেশিরভাগই নির্ভর করছে পরবর্তী নির্বাচিত সরকারগুলোর আন্তরিকতার উপরই। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। পট পরিবর্তনের নতুন বাস্তবতায় গত 1 বছরে নানা বাঁক আর জটিল সমীকরণে ঘুরপাক খেয়েছে দেশের রাজনীতি। সংস্কার আগে না নির্বাচন,
এমন বিতর্কের পাশাপাশি নির্বাচন আদৌ হবে কিনা এ নিয়ে গুঞ্জন সংশয় ছিল রাজনৈতিক মহলে। সংস্কার নিয়েও প্রায় বছর জুড়ে ছিল নানা যুক্তি, তর্ক বিতর্ক। রাজনীতিকরা বলছেন 1 বছরে সরকারের কাজের অগ্রগতি আশানুরূপ নয়, আর বিশ্লেষকরা বলছেন সংস্কার নিয়ে আলোচনা শেষ হলেও বাস্তবায়নে রয়েছে বড় চ্যালেঞ্জ। সরকারের 1 বছরের মধ্যে প্রায় 10 মাসই সংস্কার নিয়ে কার্যক্রম, আলোচনা, বৈঠক হয়েছে। সবশেষ এই ফরেন সার্ভিস একাডেমিতেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার নিয়ে আলোচনা শেষ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। রাষ্ট্রকাঠামোর আমূল সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে সভাপতি করে গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন। গত বছরের অক্টোবরে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, প্রশাসন এবং পুলিশ সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। পরবর্তীতে গঠন করা হয় আরও 5টি কমিশন: নারী, শ্রম, স্বাস্থ্য, গণমাধ্যম এবং স্থানীয় সরকার কমিশন। প্রথম দফায় 6টি সংস্কার কমিশনের সুপারিশমালা প্রাধান্য পেলেও পরবর্তী 5টি কমিশনের বিষয়ে তেমন আলোচনা হয়নি বললেই চলে। সমস্ত বিষয়ে আপনারা একমত হয়েছেন, সেগুলো বাস্তবায়নের পথ আপনারা তৈরি করতে পারবেন। দ্বিতীয় পর্যায়ে 23 দিনের আলোচনায় বিএনপি সহ কিছু দলের কিছু বিষয় আপত্তি বা নোট অফ ডিসেন্ট হিসেবে নিয়ে 19টি মৌলিক সংস্কার ইস্যুতে ঐকমত্যে পৌঁছায় কমিশন। সংস্কার নিয়ে দলগুলোর নানা শর্ত বা আপত্তি নিয়ে উদ্বিগ্ন কমিশনের এই সদস্য। এই নোট অফ ডিসেন্ট যারা দিয়েছেন তাদের হাতে যদি ক্ষমতা থাকে তাহলে তারা কি করবেন এই বিষয়গুলোতে? তাহলে কি আমার সংস্কারের যে মূল স্বপ্ন, এক্সিকিউটিভকে কন্ট্রোলে রাখার যে স্বপ্ন, সেটাকে বা চেকস অ্যান্ড ব্যালেন্সের যে স্বপ্ন, সেটাকে থুপড়ে পড়বে কিনা, এই প্রশ্নটা থাকবে যতদিন পর্যন্ত না এই প্রশ্নের সঠিক জবাব পাওয়া যায়। বছর জুড়ে প্রধান রাজনৈতিক দলের সমাবেশ, মহাসমাবেশ, আবার কোনো দলের দেশব্যাপী পদযাত্রার মাধ্যমে নিজেদের শক্তিমত্তা জানান দেওয়াও ছিল বেশ আলোচনায়। নির্বাচন আগে না সংস্কার আগে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না আসা, দলগুলোর অসন্তুষ্টি, অন্তর্বর্তী সরকারের 5 বছর ক্ষমতায় থাকার প্রসঙ্গ, এসব নিয়ে যখন রাজনীতি কিছুটা টালমাটাল, তখনই 13ই জুন লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠককে ইতিবাচক হিসেবে দেখেন বিশ্লেষকরা। যদিও ওই বৈঠকের বেশ সমালোচনা করে জামায়াত, এনসিপি সহ কিছু রাজনৈতিক দল। সবকিছু ছাপিয়ে 1 বছরে অন্তর্বর্তী সরকারের কাজের অগ্রগতি আশানুরূপ নয় বলে মনে করেন রাজনীতিকরা। ডেমোক্রেসির পরিবর্তে যে মবোক্রেসির একটা টেন্ডেন্সি এসেছে, সেটা সরকারের যথাসময়ে যথাযথ পদক্ষেপ নিতে তারা সক্ষম হননি বলেই এই ক্ষেত্রটা আমি তাদের একটু ব্যর্থতা দেখি। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করাটা একটা অ্যাচিভমেন্ট। এরপরে যদি সরকারের অ্যাচিভমেন্ট যদি মূল্যায়ন করতে হয়, এখানে অগ্রগতির সাফল্যের জায়গাটা এক বাক্যে বললে প্রত্যাশার তুলনায় সন্তুষ্টির জায়গাটা একেবারে সরাসরি বলা যাবে না যে প্রত্যাশিত জায়গায় পৌঁছেছে। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে যেভাবে গঠিত হয়েছিল, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারকে আমরা তেমন কার্যকর ভূমিকা পালন করতে দেখিনি। পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে বিপক্ষে অবস্থান, সংস্কারকে আইনি ভিত্তি দেয়া নিয়ে এখনও মতপার্থক্য রয়েছে দলগুলোর মধ্যে। যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হয়েছে তা পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদ বাস্তবায়ন করবে। আমরা সেটা অবশ্যই এটাকে অভিনন্দন জানাই, যে কারণ এটাই একমাত্র বৈধ আইনি এবং সাংবিধানিক প্রক্রিয়া সংবিধান সংশোধনের। 19টি মৌলিক সংস্কারের জায়গায় ঐকমত্যে আমরা পৌঁছতে পেরেছি, সেটাকে অবশ্যই আইনি কাঠামোর মধ্যে আনতে হবে, সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আমরা মনে করি সংস্কার এবং বিচারটাই সরকারের প্রথম এবং প্রধান কাজ হওয়া উচিত। নির্বাচনটা হতে হবে, নির্বাচনটা হতে পারে, কিন্তু এই দুটিকে পাশ কাটিয়ে বা এই দুটিকে পেছনে ফেলে নির্বাচনকে আগে প্রাধান্য দেওয়া আমরা এটিকে কোনোভাবে কাম্য মনে করি না। পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতার 1 বছরে দলগুলোর মধ্যে এখনও বোঝাপড়ায় ঘাটতি রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। স্থিতিশীলতা ফেরাতে দলগুলোকে বিশেষ ভূমিকা পালনের পরামর্শ তাদের। রাজনৈতিক দলগুলো যদি সত্যিকার অর্থেই সুষ্ঠু নির্বাচন চাই, এই ভূমিকাটা পালন না করতে পারে, তাহলে কিন্তু আমার মূল জায়গায় গলত থেকে যাবে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন।
এই পর্যায়ে এসে প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা ঘোষণাকে অধিকাংশ রাজনৈতিক দল ইতিবাচক হিসেবে দেখলেও হতাশাও প্রকাশ করেছে কয়েকটি দল। প্রয়োজনীয় সংস্কার ছাড়া সরকার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারবে কিনা তা নিয়ে উদ্বিগ্ন তারা। বিশ্লেষকরা বলছেন, সংস্কার, বিচারসহ রাজনীতিতে এখনও যেসব অসঙ্গতি রয়েছে তা চিহ্নিত করে এগোতে হবে সামনে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর থামানো গেছে দেশের অর্থনীতির রক্তক্ষরণ। বন্ধ হয়েছে লুটপাট, খানিকটা থেমেছে জিনিসপত্রের দামের আগুনও। তবে ব্যবসার পরিবেশ ফেরাতে না পারায় বিনিয়োগ নেমেছে শূন্যের কোটায়। কাঙ্ক্ষিত মাত্রায় সৃষ্টি হয়নি নতুন কর্মসংস্থান। বিশ্লেষকরা বলছেন, মূল্যস্ফীতি, রিজার্ভ বা ঋণ পরিশোধের সক্ষমতার মতো অনেক বিষয়ে বাহবা পেলেও অন্তর্বর্তী সরকারের কাছে পরিবর্তনের যে জন আকাঙ্ক্ষা তা এখনও অধরাই রয়ে গেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে যখন শেখ হাসিনা পালিয়ে যান, তার আগেই সীমাহীন দুর্নীতি আর লুটপাটে খাদের কিনারায় ছিল অর্থনীতি। রিজার্ভ তলানিতে, ডলারের দাম আকাশচুম্বী। প্রকৃত তথ্য আড়াল করেও মূল্যস্ফীতি 14% ঘরে। ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি আর নৈরাজ্যের মধ্যেই 8ই আগস্ট ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার। নিরাপত্তা বিধান করিব। ক্ষমতায় বসেই প্রথম চ্যালেঞ্জ ছিল মূল্যস্ফীতির লাগাম টানা। চ্যালেঞ্জটা যেটা ছিল, খুব একটা প্রিকেরিয়াস অবস্থায় ছিল। এখন কিন্তু অনেকটা আমরা স্বস্তির জায়গায় আসছি, তবে ডেফিনেটলি চ্যালেঞ্জ আছে সামনে। নতুন গভর্নর দায়িত্ব নিয়েই বাড়াতে থাকেন নীতি সুধার। মুদ্রানীতি ও বাণিজ্য মন্ত্রণালয়ের ধারাবাহিক উদ্যোগে কমতে থাকে জিনিসপত্রের দামের উত্তাপ, যার ফলে মূল্যস্ফীতি এখন 8.5% ঘরে। বাজারের যে অত্যাচার থেকে সাধারণ জনগণকে রক্ষা করার ক্ষেত্রে আমরা বিগত সরকারের আসলে খুব একটা উদ্যোগ দেখি নেই। সেই ক্ষেত্রে এখানে যেহেতু শুরু থেকে একটা উদ্যোগ ছিল, একটা মোটামুটি ব্যবস্থাপনা অর্ডার দাঁড়িয়েছে। আর্থিক খাতের দুর্দশা, রক্তক্ষরণ যেটা ছিল, এইটা মোটামুটি ঠেকানো গেছে। শেখ হাসিনার সঙ্গে সঙ্গে অর্থনীতির লুটেরারা বিদায় নেয়ায় বন্ধ হয় অর্থ পাচার, যার প্রতিফলন দেখা গেছে রেমিটেন্স প্রবাহে। 24 আগস্টের পর থেকে বৈধ পথে বেড়েছে রেমিটেন্স। কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের ধারাবাহিক পদক্ষেপে 24 জুলাইয়ে তলানিতে থাকা রিজার্ভও ফিরেছে স্বস্তির অঙ্কে। সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনার গতিপথ বিনির্মাণে স্বাক্ষর রেখে যেতে পারতাম, সেই লক্ষ্যে কোনো কাজ হয়নি। আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে শুধু উপদেষ্টারা পরিবর্তন হয়েছেন, কিন্তু যেই পদ্ধতিতে আমাদের বাজেট বিনির্মাণ হয়, যেই পদ্ধতিতে পাবলিক এক্সপেন্ডিচার রিভিউ হয়, সেটার কোনো পদ্ধতিগত পরিবর্তন হয়নি। এই একটা বছরে উনি ন্যূনতম কিছু সংস্কার যদি আমাদেরকে দিয়ে যেতে পারতেন, তাহলে হয়তো ভবিষ্যতে কোনো স্বৈরশাসক তৈরি হতো না। বৈরী পরিবেশে দায়িত্ব নিয়ে অর্থনীতির অনেক সূচকেই ইতিবাচক পরিবর্তন আনলেও সরকার সফল হয়নি বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি ও প্রবৃদ্ধি অর্জনের দৌড়ে। আপনি ইনফ্লেশন কমাবেন, এটা তো আপনার কাজ। আপনি রিজার্ভ বাড়াবেন, এটা আপনার কাজ। এটা আপনার চাকরি, এটার জন্য আপনাকে বেতন দেওয়া হয়। আপনি কি দুর্নীতি বন্ধ করতে পেরেছেন? আপনি যদি মনে করেন আপনি ক্রিটিসিজমের ঊর্ধ্বে, তাহলে আপনি কিন্তু বিগত সরকারের মতো একটা আচরণ শুরু করে দিচ্ছেন। ব্যাংক খাতের লুটপাট থামানো গেলেও নিশ্চিত করা যায়নি আর্থিক খাতের চিহ্নিত লুটেরাদের শাস্তি। লুণ্ঠিত অর্থ ফেরত পাননি ভুক্তভোগীরা, উল্টো বাড়ছে খেলাপি ঋণের অঙ্ক। দুর্দশাগ্রস্ত সম্পদের পরিমাণ যদি আপনি এনপিএল দিয়ে এটাকে মাপেন, সেটা তো বৃদ্ধি পেয়েছে। আগে যেগুলো কার্পেটের নিচে ছিল, সেগুলো এখন বেরিয়ে আসছে। আর কর্মসংস্থান এবং প্রবৃদ্ধির ক্ষেত্রে খুব একটা পরিবর্তন হয়নি। বিশ্লেষকরা মনে করেন, গেল 1 বছরে পুরো আর্থিক ব্যবস্থার সংস্কার প্রক্রিয়াও এখনও আলোর মুখ দেখেনি। শেখ হাসিনা আমলের সীমাহীন দুর্নীতি আর লুটপাটে খাদের কিনারে চলে যাওয়া অর্থনীতির পতন ঠেকিয়েছে ডক্টর ইউনূসের সরকার। তবে সংস্কারের যে জন আকাঙ্ক্ষা ছিল, সেই লক্ষ্য পূরণে এখনও অনেক দূরে বাংলাদেশ। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।